আমার আহ্বান থাকবে, আপনারা এই যে বস্তি পুনর্বাসন যে পাইলট প্রজেক্টটা আমরা করছিলাম, আপনারা সেই প্রজেক্টে যান, দেখেন কেমন ছিল প্রজেক্টটা। এই প্রজেক্টটা বাস্তবায়িত হলে আপনাদের কী লাভ? বস্তিবাসী যদি পুনর্বাসিত হয় সেটাতে লাভ কাদের? অবভিয়াসলি সরকারের। আমাদের যারা বস্তিবাসী ভাই বোনেরা আছেন তারা তাদের অধিকার না পাওয়া পর্যন্ত তারা এখানেই কর্মসূচি চলবে, তারা রাস্তা থেকে নামবে না, কারণ তাদের প্রত্যেকের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। তাদের সাইকোলজি এইটাই যে আমরা মরবো না হলে মারবো, কারণ আমাদের হারাবার কিছু নাই, হারাবার কিছু নাই। সো আমাদেরকে আপনারা আইদার হেল্প করেন আর না হলে প্লিজ আমাদেরকে বাধা দিবেন না। আমার বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, উনি 18 সালে যখন মেয়র ইলেকশন হয় সেখানে আমাদের মেয়র আতিকুল ইসলামের সাথে উনি কম্পিট করেছিলেন মেয়র ইলেকশনে। তখন যেভাবে আমরা সবাই জানি ইলেকশনটা কেমন ছিল, মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এভরিথিং, অবভিয়াসলি এটা ফেয়ার ছিল না। তাও ওই সিচুয়েশনে আমার বাবা থার্ড হয়েছে এসব জাল ভোটের মধ্যে দিয়ে। তো মেয়র আতিকের কাছে যখন আমাদের ফাইলটা গেল, ক্ষতিপূরণের ফাইল, সে কিন্তু তবে ডিএনসিসি কিন্তু মেন ক্ষতিপূরণ ব্যাপারে, সে এটাকে মানে কি বলে এটাকে স্টিল রেখে দিচ্ছে ফাইলটা। কেন? সে আমার বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিমকে সে রাইভাল হিসেবে দেখছিল। এই রহিম সাহেব যদি আজকে এত কোটি টাকা পেয়ে যায় আমার কি হবে? তার পিছনে এত বস্তিবাসী, এত মানুষ, তার তো জনপ্রিয়তাই অন্যরকম। তা আমি তো ভাই বাঁচতে পারবো না, ওইটাকে আটকে রাখছে। আরও যদি শুনতে চান আমি বলতে পারবো, আমাদের এক্স যিনি হোম মিনিস্টার ছিলেন আসাদুজ্জামান কামাল, উনি কিন্তু আমরা যেখানে থাকি তেজকুনি পাড়া, তার পাশেই মণিপুরি পাড়া, ছোটবেলা থেকে যেহেতু আমরা তেজগাঁও এরিয়াতে নেইবার ছিলাম, প্রতিবেশী, সে আমার বাবার অফিসে মাঝে মাঝে আসতেন, এলাকার বড় ভাই। আমার বাবা কখনো পলিটিক্সে ইন্টারেস্টেড ছিলেন না, যার কারণে তেজগাঁতে আব্বু যদি দাঁড়াতো কারোর বাপের সাহস থাকতো না এখানে এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, কিন্তু সেই চান্সটা নিল কামাল আঙ্কেল। উনি ছিলেন, উনি কিন্তু মেয়র আতিকের সাথে আমার আব্বুকে কয়েকবার বসিয়ে দিয়ে বলছে তোমরা দুজনই ছোট ভাই, আতিক সাহেব আপনি প্লিজ রহিম সাহেবের বিষয়টা ন্যায্য বিষয়, আপনি প্লিজ এটা ডিল করেন। এটা বলছে, সে বলতে হবে, যদিও আজকের দিন সে কই আছে এলোমেলো অবস্থা আমরা জানি, বাট অ্যাকচুয়ালি এটা ভালো কোনো বিষয় ছিল না। সে ভিতরে উপর দেখাচ্ছে যেটা দিয়ে দেন, এক কথা আশা দেখাইছে, যেটাকে আমরা বলি হোপ থেরাপি দেখাইছে উপর থেকে, যে আরে রহিম তুমি পেয়ে যাবা তোমার জিনিস, আসলে উপর এটা করছে। তো এই যে সিচুয়েশনটা হলো, আতিক সাহেবের এগেনস্টে আমরা মামলা করেছি অনেকগুলোই প্রেস ক্লাব অঙ্গনে দাঁড়িয়ে। সে আমি আর বলবো না কি করছে, বাট সে থাকার পর আমাদের কাজ হয়নি, সে চলে গেল, কোনো কাজ হয়নি। অথচ এটা হচ্ছে আদালত থেকে, একদম উচ্চ আদালত থেকে রায়। তারা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন বারবার হেরে গেছে, তারা আপিল করছে হারছে, তারা রিভিউ করছে হারছে, আজ পর্যন্ত এখন আর উপরে যাওয়ার সুযোগ। তো আজকের দিনে আমাদের একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট জানে এই বিষয়টা, এটা অলরেডি মীমাংসিত, এটা কোনো বিষয় না, এমন না যে অনেক মানে দিনের পর দিন লাগবে। আমাদের এজাজ ভাই আছেন, সে আমার বাবাকে বড় ভাই বলে, কারণ আব্বু মেয়র ইলেকশন করছে, উনি ওনার সাইড থেকে চাইছে। বাট যারা বিউরোক্রেটস আছেন, আমলারা আছেন, তারা আসলে উপদেষ্টাদের বলেন, মেয়র সাহেবদের বলেন, তাদেরকে বিভ্রান্তিতে ফেলে। সব কিছু মিলে ফাইলটা অনেক স্লো আগাচ্ছিল, আগাতে আজকের দিন পর্যন্ত এটা স্লো যাচ্ছে। আমরা অনেক আবেদন নিবেদন করে সফটভাবে আমরা সচিবালয়ে গিয়েছি, এটসেট্রা, যেখানে যাওয়ার গিয়েছি, বাট আমরা অ্যাকচুয়ালি কোনো পজিটিভ কোনো ফিডব্যাক পাইনি। সো আমাদের কোনো অপশন ছিল না বলে আজকে এখানে আসছি।